শুধুমাত্র ফাইবার থেকেই তো মনে হয় অলমোস্ট 150K অর সামথিং আমরা শুনতে হ্যাঁ, তার মানে শুধু ফাইবার থেকে আমার এখন $1,27,000 আছে। আমি এরকম ডিজাইনার চিনি যারা অ্যাকচুয়ালি পার লোগো $5,000-6,000 চার্জ করতেছে। AI উইল নট টেক ইউর জব, বাট এ পারসন হু নোজ AI উইল টেক ইউর জব। একজন ডিজাইনারের সে যদি ক্যারিয়ারটা সামনে আগাইতে চায়, শুরু তো সবাই করে বেসিক ডিজাইন দিয়ে, লোগো ডিজাইন অর সামথিং এগুলো দিয়ে, পরবর্তীতে তার শিফটটা কেমন হওয়া উচিত, কিসের দিকে আগানো উচিত, মানে ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে? আমি জানতাম না যে আসলে ফাইবারের অর্ডার কেমনভাবে কাজ করে। তো মেল পাইলাম যে ইউ গট এ নিউ অর্ডার। রাতে 10টা অর্ডার কমপ্লিট করে ঘুমাইতে গেছি, সকালে আমি উঠে দেখতেছি যে আরও 10টা অর্ডার চলে আসছে। মানে রিভিউ আছে মেবি কত 3,000-এর কাছাকাছি, 2,900 সামথিং, আর হচ্ছে আমার 5,000-এর উপরে অর্ডার কমপ্লিট। ইউটিউব একটা ইউনিভার্সিটির মতো। একটা কথা ঘুরে ফিরে আসতেছে যে এআই এর কারণে ডিজাইনারদের জব চলে যাবে, বা এআই এর কারণে ডিজাইনার লাগবে না ফিউচারে অর সামথিং লাইক দ্যাট। এই ব্যাপারে তোর একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি, তোর কি মনে হয় বেসিক্যালি এআই কি ডিজাইনারদের জন্য একটা হুমকি স্বরূপ অর সামথিং নাকি? হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আনলক উইথ ভিক্টরের 3rd এপিসোডে। আজকের এপিসোডটা বেসিক্যালি সকল ফ্রিল্যান্সারদের জন্য খুবই স্পেশাল, যারা ফ্রিল্যান্সিং করতেছে বা ফ্রিল্যান্সিংয়ে আসতেছে এবং সামনে ফ্রিল্যান্সিং করতে চায়, তাদের জন্য অসাধারণ একটা এপিসোড হতে চলেছে। আর ফ্রিল্যান্সিংয়ের কথা শুনলেই যেই কথাটা সবথেকে বেশি আসে সেটা হচ্ছে যে $1,000, তাই না? তো কথা হচ্ছে যে মজার ব্যাপার, আমার ক্যারিয়ারটাও কিন্তু ফ্রিল্যান্সিং দিয়েই শুরু, এবং এখানে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের কথাবার্তা আসলে যে সকল গুরু বা যে সকল ভিডিও দেখি, যারা দেখা যায় যে নিজেরা $1,000 লাইফে অ্যাচিভ করুক আর না করুক, বাট এই ধরনের গল্প শোনায়। বাট আজকে কিন্তু তা না। আজকে আমার সাথে এমন একজন গেস্ট আসে যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দিয়ে শুরু করে বর্তমানে একটা এজেন্সি ওন করতেছে এবং সাকসেসফুল একজন এন্টারপ্রেনার বলতে পারি। এবং তার থেকেও একটা বড় জিনিস হচ্ছে আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড আসিফ হাসান। তো কথা হচ্ছে যে আসিফ একদম জিরো থেকে শুরু করে বর্তমানে কিন্তু বাংলা টাকায় বলা যায় যে 8-10 লাখ টাকা মান্থলি রেভিনিউ জেনারেট করতেছে, $5,000-7,000 মান্থলি রেভিনিউ জেনারেট করতেছে। সেটা তো আসেই, একটু হুক দিয়ে দিলাম যাতে পুরো ভিডিওটা দেখেন। তো আসল গল্পে চলে যাই, সেটা হচ্ছে যে কেমন করে সে শুরু করছিল বা সামনে এখন সে কি করতেছে বা কিভাবে কি এতদিনের তার জার্নি ছিল। কি অবস্থা আসিফ দোস্ত, কেমন এই আছিস? যে বন্ধু, ভালো। তোমার কি অবস্থা? এই তো আসিফ ভালো। তো কথা হচ্ছে যে আজকের এই এপিসোডটা আরেকটু অ্যাড করে রাখতে চাই যে আসিফ যেহেতু আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আজকে কিন্তু আমাদের মানে এমন না যে আমরা খুব ফর্মাল আলোচনা হবে তা না, ফর্মাল খুবই আলোচনা হবে, এমন না। ক্যাজুয়াল ফ্রেন্ডলি ক্যাজুয়াল জাস্ট আলোচনা। ফ্রেন্ডলি ডিসকাশন, এমন একটা বিষয় যে আমরা দুই ফ্রেন্ড গল্প করতেছি বেসিক্যালি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, গল্প করতেছি, ওই গল্পের মধ্যে দিয়ে দেখা গেল যে অনেকগুলো লার্নিং বা তোর জার্নিটা উঠে আসবে এবং অবশ্যই। অনেকগুলো লার্নিং আমাদের অডিয়েন্সের জন্য উঠে আসবে। গতদিনও আমরা যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে মানে কথা শুরু করে দেখা গেল 1-2 ঘন্টা হয়ে গেছে হ্যাঁ, চলতে আছে আমরা কথা, বুঝতেই তাই না? পারিনি যে আসলে কখন আমরা কথা বলা শুরু করে দিছি, কিন্তু ওইটাও দেখা যাচ্ছে ক্যামেরা প্লেস করে দিল, ওইটাও একটা পডকাস্ট পডকাস্ট হয়ে হয়ে যেত। যেত বেসিক্যালি, ওইটাই আর কি। হ্যাঁ, তো আসিফ, ফার্স্ট কোশ্চেন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে তুই তো বেসিক্যালি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ হ্যাঁ, আমার করতেছিস, শুরুটা গ্রাফিক ডিজাইনার হিসেবে। গ্রাফিক ডিজাইনার হিসেবে। বাট এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, একজন মানুষ ডিজাইনিংয়ে যারা কাজ করে তাদের দেখা যায় যে একটু ক্রিয়েটিভ মাইন্ড হইতে হয় বা তাদের ভিতরে এই জিনিসটা থাকতে হয়। তো আমি যদি সেটা বলি যে তোর যে গ্রাফিক ডিজাইনিংয়ের এটা শুরু, এটা তুই কখন থেকে বুঝছিস ফার্স্টে, বা শুরুটা কেমনে বেসিক্যালি এই জগতে আসাটা কি করে? আচ্ছা, জগতে আসা অ্যাকচুয়ালি 2015 সালে। আমি প্রথমে বাংলাদেশে একটা এজেন্সিতে জয়েন করি, সেটার নাম হচ্ছে অ্যাডরুট লিমিটেড, এটা ঢাকাতে। তো সেখানে যখন জয়েন করলাম তখন ক্লায়েন্ট হ্যান্ডেলিং থেকে শুরু করে সব রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আমার করা হতো। তো সেটা করার মাধ্যমে আমার অ্যাকচুয়ালি প্রচুর গ্রাফিক ডিজাইনারদের সাথে পরিচয় হয়। ইভেন এজেন্সির ইনহাউস বাইরের ওই গ্রাফিক ডিজাইনারের সাথে পরিচয় হয়। তখনই তাদের পিছনে থেকে অ্যাকচুয়ালি কাজগুলো দেখা থেকেই শুরু। তো প্রথমে ক্লায়েন্ট কমিউনিকেশন, যেরকম আমাদের অনেকগুলো ব্যাংকের সাথে কাজ হতো। এটা তারপরে কত সালের ঘটনা বলছিস? এটা 2015 সালের কথা বলছি আমি। আচ্ছা, তার আগে কি বেসিক্যালি তোর গ্রাফিক ডিজাইনিং এর উপরে ইন্টারেস্ট ছিল? আমার ডিজাইন অ্যাকচুয়ালি কম্পিউটারের উপরে সেই প্রথম থেকেই, যখন আমার 10 বছর বয়স তখন কম্পিউটারের সাথে আমার প্রথম ইন্টারাকশনটা হয়। আমাদের বাসায় প্রথম কম্পিউটার আসে। তো তখন থেকেই অ্যাকচুয়ালি আমার কম্পিউটারের উপরে একটা ফ্যাসিনেশন, নতুন টেকনোলজির উপরে একটা ফ্যাসিনেশন ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আই নেভার থট অ্যাবাউট টেকিং গ্রাফিক ডিজাইনার অ্যাজ এ
ফুল ফ্লেজ জাস্ট শখের বসে আর শুধু কি। শখের বসে শুধু কিন্তু ওই রকম ডিজাইন সেন্স কিংবা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা যে আমার ভিতরে আছে এটা আই ডিডন্ট রিয়ালাইজ দেন। তো তারপরে যখন গ্রাফিক্স ডিজাইনারদের সাথে থেকে থেকে কাজ করা দেখতাম কিভাবে একটা প্রোডাকশন রেডি কিংবা হচ্ছে প্রিন্ট রেডি প্রোডাকশন কিভাবে আসতেছে বিভিন্ন রকমের, তখন সোশ্যাল মিডিয়া তখন অলরেডি বাংলাদেশে মোটামুটি নতুন, সব রকম ব্যাংক কিংবা ফিনান্স কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া শুরু করতেছে। তো তখন ওই কাজের ভিতর দিয়েই আমি অ্যাকচুয়ালি একটু ডিসকভার করলাম যে এটা অ্যাকচুয়ালি আমার সামনের একটা গোল হতে পারে। তো আমার পছন্দ হইতে থাকলো ওই কাজটা, যে আমি যখন গ্রাফিক ডিজাইনারদের কাজটা দেখতাম, তো দেখার সাথে সাথেই তখন থেকে একটা ইন্টারেস্ট তৈরি হলো। তখন পর্যন্ত আমি জানতাম না যে অ্যাকচুয়ালি আমি একজন গ্রাফিক ডিজাইনার হব, আমি ফাইবারে আমার মার্কেট প্লেসে আমার বিজনেস হবে, এইসব নিয়ে কোনো ধারণা ছিল না। আসলে বেবি স্টেপ, একটার পর একটা স্টেপ দিয়েই তো আগানো। তো 2000 তুই কি ওই টাইমে কোনো কোর্স করছিলি? না না না, আমি ডিজাইনিং এর জন্য অ্যাকচুয়ালি প্রফেশনাল আমি কোর্স কোনোদিন করিনি, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই যখন আমি এক্সপ্লোর করা শুরু করলাম তখন আমি দেখলাম যে ইউটিউব একটা ইউনিভার্সিটির মতো কাজ করে। আচ্ছা। তো তখন হয়তো মনে হতে পারে যে তখন অনেক রিসোর্সেস কম ছিল, হুম। তারপরেও একটা বিগিনারের জন্য শুরু করার জন্য ডিজাইন ফান্ডামেন্টালগুলো শিখে একটা ডিজাইন প্রফেশনে আসার জন্য ইনাফ রিসোর্সেস সেখানে ছিল। তা আমার অ্যাকচুয়ালি ফেসবুক, এবং তখন তো আর এআই ছিল না, চ্যাট জিপিটি ছিল না, হ্যাঁ। তো গুগল সার্চ ছিল হচ্ছে আমার, এই দুইটা টুল দিয়ে আমার অ্যাকচুয়ালি শুরু করা। মানে তো- কোনো আমি যদি বলি এই পর্যন্ত কোনো টাকা পয়সা দিয়ে তুই কোনো কোর্স না, করিস? আমি কোনো কোর্স করিনি, জাস্ট অল এভরিথিং অনলাইনে ফ্রি শিখছিস একদম আর কি। ফ্রি, একদম টোটালি ফ্রি, এবং সব রকম সলিউশনগুলো আমি ইউটিউব অথবা গুগল থেকেই নিতাম। জোস, এটা আমার জন্য মানে একটা মানে তোর একটা অবাক করা মানে ইনফরমেশন ছিল, কারণ আমি পার্সোনালি বিলিভ করি যে অনলাইনে কোর্সের অভাব নেই, অবশ্যই ফ্রি কোর্সের অভাব নেই, এবং আমিও সবাইকে এটাই বলি যে ভাই কোনো কিছু শিখতে চাইলে এমন না যে হাজার হাজার টাকা লাগবে, খরচ করতে হবে ফ্রিতেই এমন কোনো পসিবল। হয় না। বাট আমি লাইফে অনেক কোর্স করছি, তো এই জন্য মানে মনে হয়েছিল যে কোর্স করছিস কিনা, হচ্ছে অসুবিধা নেই, একদমই ফ্রি। এটা আসলেই মানে আমার মনে হয় যে যারা দেখতেছে তাদের জন্য একটা যে ফ্রিতে শিখেও যে কত বড় কিছু করা যায়, যে কোনো কিছু এমন না যে আমার কোর্স করা লাগবে না ইত্যাদি না, এমন ইত্যাদি। কোনো কথা নেই। আমার মনে হয় যে আসলে নিজের যে একটা অনেক বেশি ইচ্ছা হুম। এবং শেখার ইচ্ছা এবং সবসময় একটা লার্নিং ফেজের ভিতর দিয়ে যাওয়া, এটা হইলে আমার কাছে মনে হয় রিসোর্সের কোনো সময় অভাব ছিল না। আমরা যদি 90s 2000-এর কথা বলি তখন বই ছিল, তারপরে আফটার ইন্টারনেট আমাদের কাছে ইউটিউব আসলো 2010-এর পরে। হুম, তো অ্যাকচুয়ালি রিসোর্সের কিন্তু অভাব ছিল না। তার আগে মেন্টারশিপে অনেকে শিখতো, হুম, একজন মেন্টার যে অ্যাকচুয়ালি হুম। সেই প্রফেশনে অনেক এক্সপার্ট লেভেলে, তার কাছে শিখতে যাইতো মানুষ। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে ইটস অল অ্যাবাউট ইউর প্যাশন, ইটস অল অ্যাবাউট ইউর আর্টস টু লার্ন সামথিং অ্যান্ড বিল্ড সামথিং। তো ওই জায়গা থেকেই আমার কাছে মনে হয় এই কোর্সের জায়গাটা আমি একটু দ্বিমত পোষণ sure. করে একটা তোরে কোশ্চেন করতে চাই। Sure. সেটা হচ্ছে যে আমার কাছে পার্সোনালি মনে হয় কি, যেই জিনিসটা মানে আমি কোর্স বিরোধী না, না। কোর্স আমি বিরোধী হচ্ছে যারা দেখা গেল নিজেরা কিছু জানে না, হুম। দেখা গেল কোর্সই তাদের ইনকাম সোর্স, আমি হুম। সেটার বিরোধী। আচ্ছা। বাট আমি কোর্স বিরোধী না এই কারণে, দেখা গেল তুই যে জিনিসটা 1 বছর ধরে দেখা গেল ইউটিউবে শিখতেছিস, বা একটা নতুন মানুষে শিখতেছে 1 বছর ধরে শিখবে, বাট কোর্স করলে দেখা গেল ওই জিনিসটাও 2-3 অনেক মাসের মধ্যে গোছানো। গোছায় পেয়ে যায়। হুম, এটাই কি হুম। তুই অ্যাগ্রি করিস? এটা এগ্রি কোন ইন এ সেন্স কি, তুই যদি বিগিনার লেভেলে কথা বলিস, অ্যাকচুয়ালি কিন্তু সবাই বিগিনার লেভেলের কোর্সই কিন্তু সেল করতেছে কিংবা প্রোভাইড করতেছে। এটার কারণ হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি ইনডেপথে শিখতে চায়, যারা অ্যাকচুয়ালি সে একটা একটা স্কিলের কোরে যেতে চায়, তাকে আলটিমেটলি অ্যাকচুয়ালি নিজেকেই হাসেল করেই শিখতে হবে। Yes, কারণ আমাদের absolutely. কোর্সগুলো কিংবা তুই এমনি বাইরের প্ল্যাটফর্মগুলো ইউডেমি, কোর্সেরা, যেখানেই আমরা কথা বলি না কেন, তো তারপর স্কিল শেয়ার এরকম একটা আছে, তো এইগুলোতেও কিন্তু সবই বেসিক, খুবই ফান্ডামেন্টাল লেভেলে যেসব কোর্স আছে সেগুলোই কিন্তু বেশি সেল হয়। কারণ হচ্ছে যে ফান্ডামেন্টাল লেভেলেই মানুষ প্রথমে শেখে, তারপর ডেপথে যে অ্যাকচুয়ালি আমার কাছে লার্নিংটাকে মনে হয় যে ইটস এ জার্নি। এবং প্রথম জার্নিতে আমরা যখন একদমই ফান্ডামেন্টাল ডিজাইন, যদি আমার ক্ষেত্রে বলি আর কি, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে বলি, আমাকে আগে শিখতে হয়েছে যে ডিজাইন ফান্ডামেন্টাল কি। এটা কিন্তু আমি থিওরি শিখেই যে আমি ইমপ্লিমেন্টেশনে চলে গেছি তা না, ইটস এ জার্নি, যেটা আমাকে প্রজেক্ট বাই প্রজেক্ট, ক্লায়েন্ট প্রজেক্টের মাধ্যমে, নিজের বিভিন্ন প্যাশন প্রজেক্টসের মাধ্যমে আস্তে আস্তে এই স্কিলটা অ্যাকোয়ার করতে হবে। তো হ্যাঁ, এটা আই এগ্রি যে অ্যাকচুয়ালি কোর্স যে একদমই খারাপ জিনিস কিংবা এটার পিছনে যাওয়াই উচিত না, হাজার হাজার টাকা খরচ করা উচিত না, বিষয়টা এরকম না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যখন আসছি শিখতে, তখন আমার কাছে মনে হয়েছে আই ডোন্ট নিড দ্যাট অ্যাকচুয়ালি। এটা আমি আবার ডিসএগ্রি করতেছিলাম, তো আবার হ্যাঁ। একটা বিষয় এগ্রি করতেছি, সেটা হচ্ছে যে কোর্স তোর যে বেসিক বা একটা ধরাই দিবে, হ্যাঁ,
এরপরে কিন্তু আলটিমেটলি Yes. জার্নিটা জার্নিটা নিজেরই তৈরি করতে লার্নিং হবে। হোক বা সেটা এক্সিকিউশন হোক, দুইটাই নিজেরই করতে হবে, নিজের করতে নিজেরই হবে, করতে আমি হবে। জানি। এই জন্যই কিন্তু যারা কোর্স সেল করে কিংবা যাদের তাদের এক্সপার্টিস শেয়ার করে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবি সব বিগিনার ফ্রেন্ডলি কোর্সই বানায়। কারণ জানে যে এটা অ্যাকচুয়ালি বেশি সেল হবে, কারণ নিউ পিপল আর কামিং টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড তারা শিখতেছে। তো এক অ্যাডভান্স লেভেলের কোর্সের কিন্তু অবশ্যই অনেক অভাব আছে এখনো মার্কেট প্লেসে। অ্যাবসলিউটলি, আই অলসো বিলিভ সো। আচ্ছা দোস্ত, এরপরে আমি সেকেন্ড যে কোশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে যে শিখলি, কিছুদিন দেখা গেল তোর ইন্টারেস্ট গ্রো হইলো, ফার্স্ট যেই তোর ফাইবার দিয়ে তো শুরু ফাইবার হয়েছিল, দিয়ে তাই শুরু না? 2017 সালে। জি। এইটা দেখা গেল ফার্স্ট যে অর্ডার, হুম। এই অর্ডারের এক্সপিরিয়েন্সটা কি জানতে চাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি মে 2017-তে ফাইবারে অ্যাকাউন্ট করলাম আচ্ছা, এবং তখন আসলে এত কমপ্লিকেশন ছিল না। তখন খুব তাড়াতাড়ি ফাইবারে জাস্ট সব কিছু ভেরিফিকেশন একবারেই হয়ে যেত। তখন এখন কি এনআইডিও দরকার হয়। কমপ্লিকেটেড অনেক? এখন একটু কমপ্লিকেটেড হয়েছে। আমি যখন অনেকের কাছে, নতুনদের কাছে শুনি যে এখন অনেক ভেরিফিকেশনের থ্রু দিয়ে যাওয়া লাগে, আর বাট এটা ইম্পসিবল তো না, করা একদমই যাবে। ইম্পসিবল না। আচ্ছা। এবং আই এগ্রি উইথ দ্যাট। এই পলিসিতে অ্যাকচুয়ালি যাওয়া উচিত, উচিত। কারণ মার্কেট প্লেসে অনেক সময় অনেকে অনেক রকম বেশি মাল্টিপল আইডি খুলে তারপরে বিভিন্ন রকম সার্ভিস দিতে, যে অ্যাকচুয়ালি মার্কেটটা পলিউটেড হয়ে গেছে। এটা 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 অ্যাকচুয়ালি রিয়েলিটি। তো তখন এত ভেরিফিকেশন ছিল না। আমি মে মাসে 2017 সালে প্রথম অ্যাকাউন্টটা করলাম। তারপরে অ্যাকচুয়ালি আমার 3-4টা গিগ দেয়া ছিল, যেটার ভিতরে সবগুলোতেই অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনের গিগ। তো আমি প্রথমে কোনো অর্ডার পাচ্ছিলাম না এবং আই ডিডন্ট নো হাউ টু ফিগার আউট আচ্ছা, যে কিভাবে কতদিন অর্ডার হয়ে পেতে গেছে হয়। যে অর্ডার পাইছেন? আমি অ্যাকচুয়ালি 4 মাস কোনো অর্ডার পাইনি প্রথমে। ও, তো crazy. একদম সেপ্টেম্বরে, আমার মনে আছে সেপ্টেম্বরের 9 তারিখে হচ্ছে আমার বার্থডে। আচ্ছা, ওই বার্থডের দিনই আমি প্রথম অর্ডার পাই। আরে জোস। তো এবং তখন তো জানতামও না যে আসলে কিভাবে কাজ করে, তখন একদমই নতুন। এবং কিন্তু এই 4 মাসটা যেটা আমি করছি, যে এটা অ্যাকচুয়ালি আমার একটা সেকেন্ড অপশন হিসেবে আমি নিছিলাম। ইট ওয়াজ নট দ্যাট মাই ফার্স্ট অপশন, যে না আমি চাকরি ছেড়ে দিয়ে এখন আমি শুধু ফ্রিল্যান্সিংই করব। আমি ফাইবারে একটা বিশাল খনি পেয়ে গেছি, এখানে আমি আচ্ছা, তখন কি তুই ইনভেস্ট কোনো করব। মানে ওই যে জব করতেছিস? আমি আর কি? তখনও জবে আছি। হ্যাঁ, 2017 নভেম্বরে অ্যাকচুয়ালি আমি জব ছাড়ি। যখন না, 18 নভেম্বরে অ্যাকচুয়ালি আমি জব ছাড়ি। তো তার মানে আমি তখনও অনেক দিন অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তখন। এটা আমাদের একটু মিস হয়েছে। হুম। জবটা তুই কতদিন করছিস? অ্যারাউন্ড 2.5 বছরের উপরে। এটাও কি বেসিক্যালি ডিজাইনিং এর উপরেই ছিল জবটা? এটা ডিজাইনিং এর উপরে না, অ্যাকচুয়ালি আর আমার পড়াশোনা করতে করতে ওই টাইমে তো না, পড়াশোনা আচ্ছা। শেষে আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ কমিউনিকেশন এক্সিকিউটিভ হিসেবে আমি জয়েন করি অ্যাড্রুটে। আই ওয়াজ নট এ ক্রিয়েটিভ পারসন, অর আমার অ্যাকচুয়ালি কাজটা এই ছিল ফিল্ডে না, তাই না, তো? একদমই এই ফিল্ডে না। তার মানে আমার এক্সপ্লোরটাই অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কমিউনিকেশন, তারপরে হচ্ছে ডিজাইনারদের সাথে বসে ক্লায়েন্টের কমিউনিকেশনগুলো গ্রাফিক ডিজাইনারদেরকে দেয়া, পুরোপুরি কমিউনিকেশন বেজ একটা। কাজে লাগছে, বাট ওইটা আমার মনে হয় যে অবশ্যই ওইটাও কাজে লাগছে এবং এইটা তো পরবর্তীতে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংয়ে তো আমার অনেক কাজে লাগছে পরে বিজনেস বিল্ডিং থেকে। অ্যাকচুয়ালি আমরা ওই সময়ে যখন কোনো একটা কাজ করি, তখন আমরা রিয়েলাইজ করি না যে সামনে যে ওই স্কিলটা আমার কিভাবে কাজে লাগবে। কিন্তু পরবর্তীতে যখন আমরা সেই ডটগুলো মিলাই, স্টিভ Exactly, জবসের সেই কানেক্টিং দ্য ডট থিওরির মতো, তখন আমরা মিলাইতে পারি যে না, আসলে ওই টাইমের ওই চাকরিটাও আমার দরকার, প্রয়োজন ছিল আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য, এবং ডিজাইনারদের পিছনে দাঁড়ায় ডিজাইন দেখাটাও অ্যাকচুয়ালি নেসেসারি ছিল ওই টাইমে। মানে এই জিনিসটা না, মানে যে কানেক্টিং ডটস বললি না, মানে আসলেই যখন আমরা যেটা করতেছি অনেক সময় অনেক কিছু মনে হয় যে কি করতেছি, হ্যাঁ, বাট দেখা যায় কি মানে 2-4 বছর পরে হ্যাঁ। যে মানে আমি এখন যদি একটু 2021 সালের দিকে তাকাই, হ্যাঁ, দেখতেছি যে যা করতেছিলাম হুম। ওইটার অনেকগুলো ডট অনেক- এসে এখন মিলছে। এটা কানেক্ট হয়ে যায় এখন এসে। তখন কানেক্ট করা পসিবল হয় না, কারণ তখন আমরা ওই ফ্লোটার ভিতর থাকি। তখন আমরা অনেকগুলো কোয়েশ্চেনের ভিতর থাকি, যে কোয়েশ্চেনগুলো আমরা অ্যান্সার তখনও পর্যন্ত পাই না। তো আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছে। 2017 সালে সেপ্টেম্বরের 9 তারিখে আমি প্রথম অর্ডার বার্থডের দিন। পাইলাম। হ্যাঁ, বার্থডের দিন অর্ডারটা পাইলাম এবং অর্ডারটা দেখাটাও অ্যাকচুয়ালি অনেক আনএক্সপেক্টেড ছিল। আমি জানতাম না যে আসলে ফাইবারের অর্ডার কেমনভাবে কাজ করে। আচ্ছা, আমি একটা মেল পেয়ে গেলাম আমার ফাইবার অ্যাকাউন্ট যেটা দিয়ে যে ইমেলটা দিয়ে করা ছিল, জিমেল দিয়ে। তো মেল পাইলাম যে ইউ গট এ নিউ অর্ডার। তখন আমি যেয়ে দেখলাম যে আসলে কি ব্যাপারটা। তো এটা ছিল অ্যাকচুয়ালি ইউএস এর একটা ক্লায়েন্ট, সে জাস্ট $5, তখন তো অ্যাকচুয়ালি ফাইবার তো শুরু হয়েছিল $5 গিগ হিসাবেই। তো ওইখান থেকে নাম হয়েছে ফাইবার, কিন্তু সেখান থেকে অলরেডি ফাইবার অনেক বেশি সরে আসছে। ওরা এখন আর রিকমেন্ড করে না যে তুমি $5 কোনো $5 সার্ভিস করো। দাও। ওই টাইমের জন্য ঠিক ছিল, 2017 সালে কিংবা তার আগেকার কথা বলতেছি। তো তখন অর্ডারটা দেখলাম, এটা অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট আমাকে একটা পোস্টার বানাতে দিল, একটা ক্যাট
অ্যাডাপ্টেশন, ওনার একটা প্যাশন হচ্ছে ক্যাট অ্যাডাপ্ট করে উনি, তারপরে তাদেরকে নার্চার করে তারপরে আবার অ্যাডাপ্টেশনে দিয়ে দেয়। তো ওইটার উনি একটা ইভেন্ট অর্গানাইজ করতেছে, সেই ইভেন্টের জন্য একটা সিঙ্গেল পেজ একটা পোস্টার দরকার ছিল। আচ্ছা, তো ওই পোস্টারটা ডিজাইন করে দিলাম, একদিনের ভিতর ডেলিভারি হয়ে গেল। কিছু চেঞ্জেস দিছিল উনি, চেঞ্জেসগুলো করে আমি 10 তারিখে ডেলিভার করার পরে উনি ওইটাতে আমার হচ্ছে $10 টিপস দিল আর কি। প্রথম প্রথম অর্ডারে অর্ডারে $10 টিপস। প্রথম অর্ডারে $10 কেমন tips। ছিল ফিলিংসটা, মানে ওই টাকার অ্যামাউন্টটা বড় না, টাকার মানে অ্যামাউন্ট, first order? হ্যাঁ, ফার্স্ট অর্ডারের এক্সপিরিয়েন্স আসলে এখন মুখে বলাটা আসলে অসম্ভব, কারণ ওই টাইমে যখন আমরা তো ধর ইন্টারনেট তো ইউজ করি বেশ আগে থেকেই, কিন্তু এইরকমভাবে যে টাকা আর্ন করা যায় এইরকম কোনো কনসেপ্টই আমার মাথায় ছিল না অ্যাটলিস্ট তখন। আচ্ছা। হয়তো বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সাররা কাজ হ্যাঁ। করে মার্কেট প্লেসে, কম বেশি আপওয়ার্ক, শুরু তখন করছে, ওডেক্স হ্যাঁ। ছিল, ফাইবারও তখন ছিল, কিন্তু আমার ওই এক্সপিরিয়েন্সটা একদমই তার মানে একটা আই ওপেনার যেটাকে বলে অ্যাকচুয়ালি, আমার একদম চোখ খুলে দিল যে না আসলে এইভাবেও পসিবল, এটা আই ডিডন্ট হ্যাড এনি আইডিয়া। তো ওইটা উনি $10 টিপস দিল, $15 এই অর্ডারটা কমপ্লিট হলো। তো অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে আমি সেকেন্ড অর্ডারও ওনার কাছ থেকেই পাইলাম। তো উনি একটা ভালো ফিডব্যাক দিল। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফার্স্টের দিকে হ্যাঁ, ফিডব্যাক গুলো। ফার্স্টের দিকে যে ব্রেকগুলো কিংবা উনি যে অ্যাকচুয়ালি টাইম নিয়ে অত সুন্দর করে একটা রিভিউ লিখছে, ইট মেন্ট এ লট। তো তারপরে উনি সেকেন্ড অর্ডারটা করলো। তো ওইটাও একটা $10 একটা সিম্পল কাজ ছিল। ওই ইভেন্টটারই অ্যাকচুয়ালি একটা হচ্ছে এক্স ব্যানার দরকার ছিল। তো এক্স ব্যানারটা আমরা করে দিলাম। তো আমি করে দেওয়ার পরে সিচুয়েশনটা এমন হলো যে তারপরে আবার কোনো কাজ নেই। তো আমি ইমপ্রেশন চেক করি, ক্লিক চেক করি, আমার গিগের যে অ্যানালিটিক্স থাকে, তো কিন্তু তারপরেও কোনো কাজ আসতেছে না। তারপরে আমি একটা ইন্ডিয়ান ক্লায়েন্ট পাইলাম তামিলনাড়ুর। উনার আচ্ছা। হচ্ছে যে তামিলনাড়ুতে মিষ্টির অনলাইন শপ। ওকে। তো উনার সাথে আমার অনেকগুলো কাজ করা হয়েছে, 10টা-11টার মতো। অ্যাকচুয়ালি ফার্স্ট লেভেল সেলার আমি উনার অর্ডারসগুলো দিয়ে হয়েছে। তো উনি তারপরে 8-10টা অর্ডার করলো, তার ভিতরে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানে আমি যেটা শুনছি যে হুম, অনেকেই ফাইবারে এই যে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি এই ক্লায়েন্টগুলোকে মানে মানে দূরে দূরে ভয় পায় যে সমস্যা। আমার এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্সে আমি ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ নিয়ে আমার কোনোদিন প্রবলেম হয়নি। আচ্ছা। রাদার অ্যাকচুয়ালি তার হেল্পেই আমার ফার্স্ট লেভেল সেলার আমি হইলাম আর কি। 10টা অর্ডার কমপ্লিট হলে ফার্স্ট লেভেল সেলার হওয়া যায়। তো ওই সময় ওনার অনেকগুলো ক্রিয়েটিভসের কাজ হলো, ওনার লোগোর কাজ হলো। তো তার মানে এইরকম চলতে চলতে আমার আর কি মোটামুটি রানিং হইল। তো সেটার পরে অক্টোবরের লাস্টের দিকে একটা ইটালিয়ান ক্লায়েন্টের আমি অর্ডার পাইছিলাম। তো ওইটা ছিল $200 অর্ডার, এবং ওইটাই অ্যাকচুয়ালি আমার পুরোপুরি টার্নিং পয়েন্ট যদি তুই বলিস আর কি, যে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসের টার্নিং পয়েন্ট ছিল আমার ওই অর্ডারটা। কেন ওই অর্ডারটা, মানে কি বড় কারণ অ্যামাউন্টের? হ্যাঁ, হয়তো ওদের অ্যালগরিদমগুলো এইভাবে তখন কাজ করতো যে একটা বড় অর্ডার পাইলে হয়তো গিগগুলো ফ্রন্টে চলে Okay. আসতো। আচ্ছা আচ্ছা। তো তখন তারপরে ওইটার পরে আরো বেশি অর্ডার পাওয়া শুরু ওইটার করছে। পরে তো আমি অ্যাকচুয়ালি ঘুমানোর টাইম পাইতাম না, সত্যি কথা বলতে। আমার আচ্ছা। এমন একটা সিচুয়েশন হয়েছিল যে আমি রাতে 10টা অর্ডার কমপ্লিট করে ঘুমাইতে গেছি, সকালে আমি উঠে দেখতেছি যে আরও 10টা অর্ডার চলে Oh আসছে। my God! তো তখন আমার সেই আমার অবস্থা। ফ্রেন্ড হচ্ছে মনির, তুই তোকে চিনিস। হ্যাঁ, হ্যাঁ, তো ও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে ওই টাইমে। ওর কাছ থেকে অ্যাকচুয়ালি প্রথম থেকে আমি সাপোর্ট, ও এখন এস্টাবলিশ গ্রাফিক ডিজাইনার, ওরও একটা এজেন্সি আছে অ্যাড ফ্লেয়ার নাম। তো ওর কাছ থেকে আমি অনেক হেল্প নিছি, কারণ এটা আসলে একা তো করা সম্ভব একা না। সম্ভব না আসলে। কারণ এমন হইতো যে ও আমার বাসায় থাকতো, হুম। আমি হচ্ছে কাজ করে ঘুমাইতাম, আর ও ঘুম থেকে উঠে কাজ করতো, এরকম একটা সিচুয়েশন। তো ও আর আমি তখন একই এজেন্সিতেই কাজ করি। তো আমরা সকালবেলা উঠে আবার অফিসে যাইতাম। আরে, তারপরে দেখতাম যে এরকম আচ্ছা। অর্ডার চলতেছে। ইভেন অনেক সময় অফিসের ভিতরেও অ্যাকচুয়ালি আমরা একটু চুরি করে আমাদের কাজ কাজগুলো করতেছিস। করতাম। তো ও আমাকে ওই সময় অনেক সাপোর্ট দিয়েছে, এবং আমি অ্যাকচুয়ালি ওর উপরে অনেক গ্রেটফুল এই জন্যে। তো তারপরে যেটা হলো যে আমি একটা ওর অফিস শেষে আমি একটা চার দোকানে বসে ওকে বলতেছি যে আমরা আসলে এভাবে স্কেল করতে পারবো না, উই নিড এ টিম। কারণ মার্কেট প্লেসে ইজ অল অ্যাবাউট অ্যাকচুয়ালি গেটিং অর্ডার অ্যান্ড ডেলিভারিং অর্ডার। তো আমি Team. যদি ডেলিভারি মিস করি তাহলে স্বাভাবিকভাবে 2 দিন পরে আমার অ্যানালিটিক্সগুলো ফেল করবে, অ্যালগরিদমে আমি পিছায় যাব। এটা কতদিন পরে ডিসিশনটা আসছে? এটা অ্যাকচুয়ালি বেশি দিন না, তার মানে আমার জানুয়ারিতেই আই রিয়েলাইজ, না অ্যাকচুয়ালি ডিসেম্বরেই আই রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি আমার টিম লাগবে। মানে মোটামুটি অ্যাকাউন্ট খোলা 6 মাস পরে। 6 মাস, হ্যাঁ, 6 মাস ধরতে পারিস। হ্যাঁ, তো 4 মাস পরে অর্ডার পেলাম, আর 2 মাসের মাথায়, তার মানে অর্ডার শুরু হওয়ার 2 মাসের মাথায়
আই রিয়ালাইজ যে আসলে এইভাবে আমরা স্কেল করতে পারবো ফ্রিল্যান্সিং না। যারা করে না তাদের ম্যাক্সিমাম দেখছি যে এই তোর এই রিয়েলাইজেশনটা যেটা 6 মাস পরে আসছে, এই রিয়েলাইজেশন আসতে অনেক টাইম লাগায় দেয় তারা। হ্যাঁ, তাহলে যে ওয়ান ম্যান আর মিশে ওয়ান একাই ম্যান সবকিছু আর্মি সবাই করবে। মিলে করবে। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে ফ্রিল্যান্সিং একটা শুরু হইতে পারে, হুম হুম বাট আলটিমেটলি যদি ক্যারিয়ার দাঁড় করাতে হয়, একটা ক্যারিয়ার হিসেবে নিতে হয়, মাস্ট বি টিম লাগবে, এজেন্সি লাগবে, বা ওইটাকে বিজনেস হিসেবে কনভার্ট বিজনেস করা হিসেবে লাগবে। ট্রিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি টিমের গল্প শুনবো। হুম ফাস্ট ফরওয়ার্ড টু নাও, এখন তুই তো, আমি জানি যে ফাইবারের টপ রেটেড সেলার আর কি। হ্যাঁ, টপ রেটেড সেলার টোটাল মানে রিভিউ আছে মেবি কত 3000-এর কাছাকাছি, 2900 সামথিং, আর হচ্ছে আমার 5000-এর উপরে অর্ডার কমপ্লিট। 5000 উপরে, মানে রেভিনিউ বেসিসে যদি চিন্তা করি শুধুমাত্র ফাইবার থেকেই তো মানে অলমোস্ট 150K অর সামথিং আমরা শুনতে হ্যাঁ, last তার দিন মানে আলাপ শুধু করতেছিলাম। ফাইবার থেকে আমার এখন $1,27,000 আছে। আর হচ্ছে ফাইবারের বাইরে তো এজেন্সি থেকে তো আছেই, কিন্তু ওইটা ওই অ্যামাউন্টটা আর কি এটাই আছে, 1,27,000 কি 28 হবে হয়তো, এটাই। অ্যামেজিং একটা ফাইবারের থেকে মানে মানে টপ রেটেড সেলার হয়ে মানে এত একটা রেভিনিউ জেনারেট করা, মানে রিয়েলি অ্যামেজিং ওয়ার্ক দোস্ত। থ্যাংক ইউ সো এরপরে মাচ। আমি যদি বলি মানে তোর আরো সামনে শুনবো, এজেন্সির গল্প sure, শুনবো, টিমের গল্প শুনবো, Sure. বাট তার আগে একটু জানতে চাই যে স্ট্রাগলের কথা। হুম ঠিক আছে, যে স্ট্রাগলটা কি ছিল, আর হচ্ছে কোনো স্ট্রাগল ছিল কি না আদৌ? না, অবশ্যই স্ট্রাগল ছিল। থ্রু আউট দ্য জার্নিতেই আসলে স্ট্রাগল থাকে, এবং লাইফ ইজ, আমার কাছে মনে হয় লাইফ ইজ অল অ্যাবাউট ফিগারিং আউট। তো তার মানে আমরা এক একটা স্টেপে আসি আমাদের লাইফে, আর আমরা প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করি, সেটাকে সলভ করি, তারপর সামনের দিকে আগায় যাই। তো স্ট্রাগলটা অ্যাকচুয়ালি ওইটার ভিতরেই। তো ইন এ সেন্স যে ফ্রিল্যান্সিং এই স্ট্রাগলটা আমার শুরু হয় অ্যাকচুয়ালি 2018 সালেই, আমার মনে হয় অক্টোবরের দিকে। স্ট্রাগল মানে একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হতে পারতো ফ্রিল্যান্সিং জার্নিতে, এবং এটা থেকে আমার ক্যারিয়ার পুরো শেষ হয়ে যেতে পারতো, আচ্ছা, কিন্তু লাকিলি সেটা হয়নি, এবং আমি আবার ঘুরে দাঁড়াইছি। তো 2018 সালের অক্টোবর মাসে আমার মনে আছে লাস্টের দিকে, আমার জার্মান একটা ক্লায়েন্ট অর্ডার করে হচ্ছে 18,000 ছবি ইমেজ এডিটিং। আচ্ছা, তো এটা অ্যারাউন্ড $3,000 এর অর্ডার ছিল। তো তখন আমার অলরেডি টিম হয়ে গেছে, কিন্তু মোটামুটি একটা টিম, আমার যশোরেই আমি একটা টিম করে ফেলছি, তারা রিমোটলি কাজ করতেছে, তারা আমাকে কাজ ডেলিভারি দিচ্ছে, আমি কমিউনিকেশন করতেছি, কাজ নিচ্ছি, ওইটা সব কিছু অলরেডি ফাস্ট ফরওয়ার্ড টু দ্যাট। তো তারপরে অ্যাকচুয়ালি ওই অর্ডারটা ছিল হচ্ছে অ্যারাউন্ড 21 দিনের ডেলিভারি। তো ডেলিভারি 18,000 ছবি এডিট করে 18,000 ছবি এবং $3,000 অর্ডার। তো $3,000 অর্ডার ওই টাইমে 2018 সালে ওয়াজ এ ভেরি বিগ ডিল, এবং ইজ এ ভেরি বিগ রিস্ক যেটা আমি নিছি। আমার টিম মেম্বাররাই বলতো যে ভাই আপনি হার্ট কোথায় পেলেন এই অর্ডারটা নেওয়ার, কারণ সবাই ওই হার্টটা থাকবে না যে এত বড় অর্ডার নেব, যদি আমি কোনো কারণে ফেল করি তাহলে তো আমার দেখাচ্ছে আমার প্রোফাইলই শেষ হয়ে যাবে। তো আমি যদি প্রোভাইড করতে না পারি, আমি যদি ডেলিভার করতে না পারি, তো তখন অর্ডারটা নেওয়ার পরে মোটামুটি ওনার সাথে 2 দিনের ডিসকাশনে অর্ডারটা কনফার্ম হয়ে যায়। কনফার্ম হয়ে যাওয়ার পরে আমি অফার পাঠানোর পরে উনি অ্যাকসেপ্ট করলো, করে আমরা কাজও শুরু করে দিলাম। তো কাজ শুরু করে দেওয়ার পরে এবং কাজ ডেলিভারিও হয়ে যাওয়ার পরে, ডেলিভারি আমি গুগল ড্রাইভে ডেলিভারি করছিলাম তাকে। ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে 2 দিন পরে, নর্মালি ফাইবারের এখনও পর্যন্ত এই নিয়মটা আছে যে অর্ডারটা ডেলিভার হওয়ার 3 দিনের ভিতরে অটো কমপ্লিটেড হয়ে যাবে, ক্লায়েন্ট যদি কোনো ফিডব্যাক না দেয়। তো 2 দিন পরে হঠাৎ আমি দেখি একটা নোটিফিকেশান যে ইয়োর অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড। তো আই হ্যাভ নো ক্লু, আমি তো কাজ পুরোপুরি দিয়ে অলরেডি কমপ্লিট করে রেখে দিছি 2 দিন আগে। তো কিন্তু কেন এটা হইলো, আমি তারপরে ভিতরে যেয়ে দেখলাম যে ইয়োর অর্ডার হ্যাজ বিন ক্যান্সেল, কন্ট্যাক্ট সাপোর্ট। তো কন্ট্যাক্ট সাপোর্ট দেখার কারণে আমার কাছে মনে হয়েছে এটা নিশ্চয়ই কোনো একটা টেকনিক্যাল গ্লিচ হতে পারে, আমি মনে করছি যে কোনো টেকনিক্যাল কারণ হতে পারে। তো তখন আমি অ্যাকচুয়ালি ফাইবার সাপোর্টে নক করলাম। নক করার পরে ওনারা বলল যে এটা হচ্ছে যিনি অর্ডার করছিল ওনার যে পেমেন্ট মেথডটা ছিল ওইটা কোনো কারণে স্প্যাম অথবা ইনভ্যালিড, এই জন্যে এটা অ্যাকচুয়ালি অটোমেটিকলি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। স্ক্যামার, তাহলে তো স্ক্যামারই ধরতে হবে। হ্যাঁ, পেমেন্ট করেনি, কিন্তু হয়তো উনি কোনো একটা রং কিংবা অন্য কারোর ব্যাংক ডিটেলস দিয়ে অর্ডারটা করছে, এমন কিছু হতে পারে। উই ক্যান অনলি গেস, আমরা তো জানি না। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে কার্ড ফ্রড হতে পারে, অনেক কিছু হতে পারে। তো ওরা ওইটা ইন্ডিকেট করে তার অ্যাকাউন্টই ডিসেবল করে দিয়েছে এবং অর্ডারটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে আর কি, যেহেতু একটা অ্যাক্টিভ অর্ডার ছিল। অর্ডারটা যদি কমপ্লিটেড হয়ে যেত তাহলে হয়তো সিনারিওটা অন্যরকম হইতো। তো তখন অ্যাকচুয়ালি মনে হয়েছে যে হয়তো সব কিছু শেষ আমার,
কারণ আমার অলরেডি টিম কাজ করছে 21 দিন, তাদের একটা হিউজ 18,000 পেমেন্টের ছবি, it's not- 18,000 ছবি। এবং আমার মনে আছে যে প্রতিদিন সন্ধ্যের সময় যশোর, আমি তখন যশোরেই ছিলাম, প্রতিদিন সন্ধ্যের সময় আমি বাইক নিয়ে, কারণ তখন তো অ্যাকচুয়ালি ইন্টারনেট এত ফাস্ট না যে তুমি ধরো প্রতিদিন 1,000-2,000 ছবি টিমদের কাছ থেকে গুগলের মাধ্যমে নিবা। তো আমি কি করতাম, আমি অ্যাকচুয়ালি বাইক নিয়ে বের হতাম, ওদের বাসায় যাইতাম, পেন ড্রাইভ Pendrive এক্সচেঞ্জ collect. করতাম, আর হচ্ছে বাসায় এসে ডেলিভারি আপলোড করতাম আর কি, ডেলিভারির জন্য। তো এইভাবে অ্যাকচুয়ালি ওই কাজটা শেষ হয়েছে। এবং আমার মনে আছে যে কয়েকজন টিমমেট, যেরকম আমার টিমমেট আছে শাহবাজ, ও এখনও কাজ করে কিছু কিছু ক্ষেত্রে আমার জন্যে। তো তারপরে নাহিদ, ওরা অ্যাকচুয়ালি এটাকে ফুল টাইম জব হিসেবে নিছিল 21 দিন। তার মানে সকালে উঠতো, নাস্তা করে কাজে বসতো, এটাই আবার রাতে করতো। ঘুমাইতে যাইতো। তো ওই অর্ডারটা এরকম হয়ে যাওয়ার পরে, ব্যাক টু দ্যাট অর্ডার ক্যান্সেল, তো ওইটা হয়ে যাওয়ার পরে আই গট রিয়েলি ডিপ্রেস। এবং ওদেরকে ডাকলাম, ওদেরকে ডেকে কথা বললাম যে এরকম এরকম সিচুয়েশন। ওরাও তো ডিপ্রেস হয়ে গেল, এত কষ্ট করছে স্বাভাবিকভাবে। তো তারপরে আমি কি করলাম যে অ্যাকচুয়ালি আমি ফাইবার সাপোর্টে আবার নক করলাম। এবং শুধু ফাইবার সাপোর্ট না, আমি ফাইবার ফোরামে একটা আর্টিকেল লিখলাম যে, এবং সেটা আমার মনে আছে, এইটার টাইটেল ছিল হচ্ছে আই গট স্ক্যামড। আচ্ছা, তো চমৎকার টাইটেল। হ্যাঁ, তো এইটাতে অনেক ট্র্যাকশন পাইলো আমার ওই ফোরামের ওই পোস্টটা। তো সবাই দেখতেছে, সবাই মেনশন করতেছে যে এরকম হইলে কিভাবে হবে ফাইবারে। কারণ আমি তো আমার কাজ করছি। হ্যাঁ, আমি তো সে আমার টাকা কাজ দিয়ে করছি, নিয়ে সেটা তো আমার প্রমাণ অলরেডি আছে গুগল ড্রাইভে। অ্যাকচুয়ালি 18,000 ছবি আমার কাছে এক্সিস্টিং আছে। তো তারপরে আমি ফাইবারে একটা নতুন করে সাপোর্টে কন্ট্যাক্ট করে আমি বললাম যে এই যে আমার ডেলিভারি, এই যে আমার কমিউনিকেশন, আমি সব স্ক্রিনশট নিয়ে দেখালাম। যদিও ওদের কাছে অ্যাক্সেস থাকে, আমি হচ্ছে অর্ডার আইডি দেওয়ার পরে ওরা সব দেখতে পারছে যে ক্লায়েন্টের সাথে আমার কী কী কমিউনিকেশন হয়েছে। এবং মেনলি আমার যে ডেলিভারেবলসটা ছিল, যেটা যেহেতু আমার গুগল ড্রাইভে ছিল, সেই জন্য ওরা ওই প্রুফটা পুরো দেখতে পারছে যে আই অলরেডি ডেলিভার্ড। সো তখন ওরা কি করছে, ওরা অ্যাকচুয়ালি আমাকে রিফান্ড করছে। আই ডোন্ট নো দ্যাট যে ওরা ক্লায়েন্টের কাছ থেকে পাইছে কিনা। এটা আসলে ওদেরই দায়ভার, কারণ ওরা তো অ্যাকচুয়ালি পেমেন্টটা এনশিওর করতেছে। দিস ইজ এ লেজিটিমেট প্ল্যাটফর্ম, যেখানে তুমি এসে সার্ভিস দিচ্ছ এবং ক্লায়েন্টরা এসে সার্ভিস নিচ্ছে। তো পেমেন্টের দায়ভার তো অ্যাকচুয়ালি ওদের। তো ওরা ওইটাকে আমাকে ক্লিয়ার করে দিল। এটার জন্য হয়তো 15-20 দিন সময় নিছিল ওরা, কিন্তু ইট ওয়াজ এ ভেরি হেভি রিলিফ যে অ্যাকচুয়ালি আমি টাকাটা রিকভার করতে পারছি। এবং ওইটা অ্যাকচুয়ালি একটা স্ট্রাগল ছিল আমার জন্য আর কি, যদি মেনশন করতে হয়। আর থ্রু আউট দ্য টাইম অ্যাকচুয়ালি স্ট্রাগল, প্রবলেম সলভিং তো থাকবে, এটা আসলে খুবই কমন। এবং এটাকে আমি অত বড় করে দেখি না। স্ট্রাগলের পাশে আরেকটা জিনিস, মানে এটা মনে হয়েছে যে মানে জাতির বিবেকের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সাররা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, এই জিনিসটা আমার মনে হয় যে অনেক একটা প্রবলেম হয়, বিশেষ করে বিয়ের বাজারে গেলে। যে হচ্ছে ছেলে কি করে, ছেলে হচ্ছে ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ, তো তুই তো বিয়ে করছিস, আমি বিয়ে করছি, বাবু আছে একটা। তো বিষয় হচ্ছে যে এইটা তোর কতটা, মানে বেসিক্যালি এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা তোর, বা এটা কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স? আচ্ছা, আমার নিজের বিয়ের ক্ষেত্রে আমাকে কোনো কিছু এরকম ফেস করা লাগেনি, থ্যাঙ্কফুলি। কিন্তু আমি এখনো বুঝি যে এখনো স্টিল নাও 2025 সালে এসেও আমি বলতেছি, এটা অ্যাকচুয়ালি একটা সোসাইটির প্রিকনসিভ নোশন। তো এটা অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা চেঞ্জ করতে পারবো না। তো এটা সময়ের সাথে সাথেই হতে হবে। এবং যারা এই বিষয়গুলো নিয়ে জানে না, তারা অ্যাকচুয়ালি ইগনোরেন্ট হয়ে এই জিনিসটাকে অ্যাভয়েড করবে, এটাই স্বাভাবিক। তো ওইটাকে আমি ওইভাবে দেখি না। কিন্তু স্টিল নাও অনেকেই মনে করে যে আমি কিছু করি না। মাসে মানে 8-10 লাখ টাকা তাও মনে করে, কারণ আমার তো সরকারি চাকরি নাই, তাই না? আমার তো সরকারি চাকরি নাই। আর আচ্ছা, আমার পুরো টিম রিমোটলি কাজ করে, বাসায় বসে কাজ করে। আমরা হচ্ছে ট্রেলোতে কাজ করি, আমরা নোশানে কাজ করি। তো এইগুলো তো আর তারা দেখতে আসতেছে না, কিংবা তারা বুঝবে না কি করে ছেলে কি করে সারাদিন বাসায় থেকে। যেরকম ঢাকাতে থাকলে আমি একটা কোয়ার্কিং স্পেসে কাজ করি, একাই করি। আর আমার পুরো টিম অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশ জুড়েই আছে। তার ভিতরে রাজশাহী আছে, নাটোর আছে, যশোরেও 2টা ছেলে কাজ করে। তো এরকম অ্যাকচুয়ালি যখন একটা রিমোট টিম থাকে, যখন আমার একটা এস্টাবলিশ বিজনেস, যেটার অ্যাকচুয়ালি কোনো এস্টাবলিশমেন্ট নাই আর কি অনলাইনে, তো ওইটা অ্যাকচুয়ালি মানুষকে ওইভাবে তো আসলে ধরে ধরে বোঝানো সম্ভব না যে এটা আসলে কী কাজ। আর একটা সার্টেন টাইম পর্যন্ত, এখন তো তাও অনেকে বোঝে না একটা কম্পিউটার থাকলে ইনকাম করা সম্ভব, কিন্তু
কিন্তু শুরুর দুই দিকে হাজার অনেক কঠিন ছিল। শুরু 18, 19, 20, 21, ইভেন 2022 সালেও মানুষ এটা বুঝতো না। কিন্তু হ্যাঁ, অনেকের আমি এটা অ্যাকনলেজ করি এবং আমি অনেকের কাছে শুনছি এবং অনেকে আমাকে বলছে যে ভাইয়া আমার তো আসলে ফ্রিল্যান্সিং যে আমি করি, আমার তো ফ্যামিলি থেকে জিনিসটা বোঝেই না ঠিক মতো। কিন্তু যখন টাকা আসা শুরু হয় তখন হয়তো তখন তারা ঠিক বুঝতে আছে যে পারে। না ছেলে টাকা কিন্তু কামাচ্ছে। হ্যাঁ, ছেলে টাকা কামাচ্ছে, সমস্যা নেই। কিন্তু তখনও একটা ব্যাপার হচ্ছে যে ও কি রাইট ওয়েতে টাকা কামাচ্ছে? কি এটা করতেছে? একটা বড় কোয়েশ্চেন। তো এটা অ্যাকচুয়ালি সোসাইটির প্রিকনসিভ নোশন, তো এটাকে আসলে ওইভাবে ওভারটেক করা সম্ভব না। কিন্তু আমার মনে হয় থিংস উইল চেঞ্জ আফটার এআই এরা, যেটা আমাদের সামনে ফেস করতে হবে কিংবা এখনও আমরা যেটার ভিতরে আসি, থিংস উইল চেঞ্জ এবং অ্যাকচুয়ালি এআই কে টুল করে অ্যাকচুয়ালি অনেক নতুন বিলিনিয়ার তৈরি হবে। আচ্ছা, এআই নিয়ে আমি পরে কথা বলতে চাইছিলাম, বাট যেহেতু টপিকটা উঠে আসলো, একটা বার্নিং কোশ্চেন ডিজাইনারের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা ডিজাইনিং কমিউনিটিতে আছে আমি দেখতেছি, বা ডিজাইনার যারা, একটা কথা ঘুরে ফিরে আসতেছে যে এআই এর কারণে ডিজাইনারদের জব চলে যাবে, বা এআই এর কারণে ডিজাইনার লাগবে না ফিউচারে, অর সামথিং লাইক দ্যাট। এই ব্যাপারে তোর একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি? তোর কি মনে হয় বেসিক্যালি এআই কি ডিজাইনারদের জন্য একটা হুমকি স্বরূপ অর সামথিং নাকি? না, আমার কাছে যেটা মনে হয় এআই ইজ এ ভেরি গুড টুল টু মেক ইউর ডিজাইন অর মেক ইউর প্রসেস অফ ওয়ার্ক ভেরি এফিশিয়েন্ট। আচ্ছা। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে ডিজাইনে কিংবা গ্রাফিক্স ডিজাইন কিংবা যে কোনো ওয়েবসাইট ডিজাইন যেটাই থাকুক না কেন, যে কোনো ক্রিয়েটিভ কাজে একটা হিউম্যান টাচ কিংবা একটা হিউম্যান পার্সপেক্টিভ, একটা একটা থট, একটা ডিজাইন থট, কারণ আমরা তো আসলে হিউম্যানদের জন্যই ডিজাইনটা করব। তো সেইখানে যদি হিউম্যান টাচ না থাকে তাহলে আলটিমেটলি কিন্তু আমার প্রোডাক্টটা রান করবে না কিংবা এঙ্গেজমেন্ট পাবে না। তো এআইটা একটা টুল হিসেবে কাজ করবে কি, যে যেই সব কাজগুলো একদমই রেগুলার কাজ, যেগুলো আমাদের আসলে অত বেশি ব্রেন পাওয়ার দরকার হচ্ছে না, রেগুলার যে কাজগুলো সেগুলো সব আস্তে আস্তে এআইয়ের মাধ্যমে অটোমেট হয়ে যাবে। তো আগে যেখানে আমার অ্যাসাস যে যদি একটা এজেন্সি রান করতে 50 জন ডিজাইনার দরকার হইতো বিকজ অফ দ্য ওয়ার্ক ফ্লো, সেটা আস্তে আস্তে 20-এ চলে আসবে অটোমেটিক্যালি। 50%-এরও কম মানুষ, 50%-এরও কম মানুষ দরকার হবে, কারণ যারা অ্যাকচুয়ালি থাকবে ওই 20 জন, তারা এআই ইনেবলড ডিজাইনার এবং তাদের স্কিল লেভেল অনেক হাই থাকবে। যেই এফিসিয়েন্সিটা দরকার তারা এআই টুলের মাধ্যমে সেই সাপোর্টটা নিয়েই তারা ওই ডেলিভারটা করতে পারবে। তো রেগুলার মানডেন যে কাজগুলো আছে যে কোনো প্রসেসে, যে কোনো ওয়ার্ক ফ্লোতে, সেগুলো অটোমেটিক্যালি এআই অ্যাকচুয়ালি অটোমেট করে দেবে। এটা আমার আসলে দরকার হবে না, এবং সেটা কিন্তু প্রত্যেকটা সেক্টরেই অ্যাকচুয়ালি প্রযোজ্য, কারণ যে কোনো সেক্টরে যেসব মানডেন কাজগুলো আছে এগুলো এআই দিয়ে অটোমেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখনই তো অটোমেশন টুলগুলো, তাইলে মানে কি বলতে পারি বেসিক্যালি উপসংহার কি, মানে এআই বেসিক্যালি যারা এআই জানবে তারাই টিকে থাকবে? একদমই। তার মানে এনভিডিয়ার সিইও, ওনার একটা কোড দেখলাম সেদিনকে, একটা রিলে আসলো যে এআই উইল নট টেক ইউর জব বাট এ পারসন হু নোজ এআই উইল টেক ইউর জব। তো তোমাকে এআইকে এম্বারেস করতেই হবে এবং সেটাকে এআই টুল শিখতে হবে। এবং ফিউচারে আমার কাছে মনে হয় যে 2টা জেনারেশন ডিফাইন হবে, বয়স দিয়ে না, যে একটা জেনারেশন হচ্ছে যারা এআই জানবে, আর একটা জেনারেশন যারা এআই জানবে না এবং তারা কোনো কাজ পাবে না। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল বেসিক নিড হয়ে যাবে সামনে, বেসিক নিড হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি এক সময় যেটা ছিল যে এমএস ওয়ার্ড আমরা সবাই আমাদের সিভিতে অ্যাড করতাম, কারণ কি সেটা হচ্ছে একটা বেসিক নিড, একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছিল আর কি। তো এখন কিন্তু আর কেউ অ্যাড করে না, এখন সবাই এআই টুল জানে, এটা অ্যাড করে। মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু যেসব সিভি পাই, অনেক সিভি আমি এখনো দিই, এখনো মানুষ আগের ফরম্যাটেই আছে। হ্যাঁ, একটু যারা আমি দেখি যে যারা একটু আলাদা অ্যাডভান্স, তাদের নজরটা কিন্তু অটোমেটিক কারে, এটা কেন বোঝে না, অনেকে বুঝি না, ওই গদবাধা কপি পেস্ট কথাবার্তা। কিন্তু আমার ওইটাই অ্যাকচুয়ালি প্রবলেম, যে অ্যাকচুয়ালি আমরা ওই যে কোনো একটা ইন্ডাস্ট্রি শিফট করার মতো সিনারিওতে আমরা যখন আসি, তো যত তাড়াতাড়ি আমরা ওই শিফটটাকে একসেপ্ট করে ওইটাকে লার্ন করে সামনের দিকে আগাবো, তত আমাদের স্কিল এবং আমাদের ওভারঅল গ্রোথটা আসবে। এবং আমি যদি আজকে ভয় পেয়ে বসে থাকি যে এআই সব নিয়ে নিল, আমি আর কোনো স্কিল লার্ন করবো না, আমি বসে থাকবো, তাহলে তোমার এআই লাগবে না, তুমি এমনি কোনো কাজ পাবা না। ওকে, আচ্ছা দোস্ত, আমি ওই আবার একটু ব্যাক টু দ্য 2021 ওই টাইমে যদি চলে যাই, যে টাইমের কথা হচ্ছে আমরা বলতেছিলাম,
যে তুই অর্ডার পাইলি স্ট্রাগল এবং তার পরবর্তীতে কম বেশি অর্ডার আসতেছে চলতেছে। এজেন্সি শুরুটা তোর কাছে কখন মনে হলো যে একদম শক্তপোক্তভাবে? এবং আমি যেটা জানি যে বর্তমানে তো তোর ফাইবারটা জাস্ট ফর কালেক্টিং লিডস আর কি, হ্যাঁ, মেইন কাজ তো তোর এজেন্সি দিয়েই চলতেছে বা বাইরেই ক্লায়েন্টের কাজই বেশি চলতেছে। ওইটা শুরুটা কেমন ছিল এবং বেসিক্যালি ফার্স্ট যে অ্যাজ এ ফ্রিল্যান্সার থেকে একটা এজেন্সি ওনারের যে গ্রোথ, ওই টাইমটার গল্পটা আমি একটু শুনতে চাই। আচ্ছা, আমার কাছে মনে হয় যে একটা মার্কেট প্লেস ফাইবার আমাকে অনেক কিছু দিছে, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমি স্কেল করতে চাই, আমাকে যদি এমন একটা পর্যায়ে যেতে হয় যেই পর্যায়ে অ্যাকচুয়ালি আমি নিজেকে দেখতে চাই আগামী 10 বছর পরে, তাহলে কোনো একটা বিজনেস মাইন্ডসেট না হইলে শুধু যদি ফাইবারের মতো প্ল্যাটফর্মেই থেকে যাই, তাহলে অ্যাকচুয়ালি তাদের ক্যারিয়ারে কোনো গ্রোথ আসবে না। কারণটা খুবই সিম্পল, যে কোনো প্ল্যাটফর্ম একটা স্ট্রাকচারে চলে, তো ইউ উইল বি রিলায়েবল টু দ্যাট স্ট্রাকচার। বাট তুমি কিন্তু যদি একটা বিজনেস রান করতে হয়, তাহলে কিন্তু সেটা নিজের স্ট্রাকচারের মতো বিল্ড করা যায়। তো আমার যেটা অ্যাকচুয়ালি কোভিডের ভিতরেই আমার এই প্ল্যানটা আসছিল, তার আগে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে না, ফাইবার ইজ ইনাফ ফর মি। কারণ তখনই আমি এমনও গেছে যে আমি $3-4 হাজার ইনকাম করতেছি ফাইবার থেকে, এবং আমার টিম কাজ করতেছে, আমি ফুল টাইম কাজ করতেছি। তো তখন আমার মনে হয়েছে যে মোর দ্যান ইনাফ। কিন্তু কোভিডের ভিতরে আই হ্যাড দ্যাট রিয়ালাইজেশন যে অ্যাকচুয়ালি আমি যদি এই মার্কেট প্লেসে কন্টিনিউয়াসলি আরও 10 বছর থেকে যাই, তাহলে কিন্তু আমার কন্ট্রোলে কোনো কিছু থাকবে না। এই প্ল্যাটফর্মের অ্যালগরিদম যদি আমাকে শো করে, তাহলে আমি কাজ পাবো, না হলে আমি কাজ পাবো না। তো আই ফেল্ট লেস কন্ট্রোলড। তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমার থট আসে যে অ্যাকচুয়ালি আমার কাছে তো এখন একটা ভালো প্রোফাইল পোর্টফোলিও আছে, তো এইটাকে অ্যাকচুয়ালি আই হ্যাভ টু শো টু দ্য ওয়ার্ল্ড। তো ওইখান থেকে ওই থটটা আসে। এবং আরেকটা যেটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ নর্মালি একটা কমফোর্ট জোন মানুষ পেয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি আমারও ছিল, যে চলতেছে তো অর্ডার আসতেছে, কাজ পাচ্ছি, ভালো মতো সব কিছু চলতেছে, তো ওই কমফোর্ট জোনটা চলে আসে। কিন্তু একটা পুশ দরকার হয় না আমাদের? তো ধর লাইফে চলার পথে কিংবা অনেক বিগ ডিসিশনের ক্ষেত্রে অনেক একটা পুশ দরকার হয়। তো ওই পুশটা করছিল অ্যাকচুয়ালি আমার এক ইউএসের ক্লায়েন্ট, ওর নাম হচ্ছে জোয়েল। তো ওর সাথে আমার প্রথম সেই 2022-এর প্রথম থেকে 2018-র প্রথম থেকেই কাজ হচ্ছিল। তো ও আমাকে বলছিল যে ইউ হ্যাভ দ্যাট স্কিল, তুমি কেন একটা এজেন্সি দিচ্ছ না? তো ওর ওই কথাটাও ব্যাক অফ দ্য মাইন্ড আমার ছিল। তো ওকে আমি আফটার কোভিড, মনে আছে আফটার কোভিড না, তখন অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়েভ চলতেছিল হয়তো, তো তখন ওর সাথে আমি শেয়ার করছিলাম যে আই হ্যাভ এ প্রপোজাল ফর ইউ, যে আমি এরকম একটা বিজনেস রান করতে চাই, যে আমার ফুল একটা আগামী 3 বছরের ফুল ফ্লেজ প্ল্যান ওকে আমি শেয়ার করলাম, যে আমি এইভাবে লিড জেনারেশন করব, এইভাবে আমি ক্লায়েন্ট আনবো, এবং এই হবে আমার সোশ্যাল এঙ্গেজমেন্ট এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, তো এইভাবে আমি রান করতে চাচ্ছি। ওর নিউ ইয়র্কে একটা অকশন হাউস আছে, ওইটার ওয়েবসাইট থেকে শুরু করে সব কাজ আমার করা। তো ওর ওইখানে ওর সাথে আমার একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। সেই কারণে ও আমাকে বলে যে আই উইল ইনভেস্ট $10,000 অন ইউর বিজনেস। তার মানে এটা একটা স্মল সিড ফান্ড হিসেবে ও বলে যে আমি এটা তোমাকে বিগ টার্নিং পয়েন্ট। কারণ তখনও তো আমি অ্যাকচুয়ালি ওই সাহসটাই তো জেনারেট করতেছি এখনো, যে না আমি একটা নিজের কিছু করব, আমি মার্কেট প্লেস থেকে সরে যেয়ে নিজের একটা বিজনেস রান করব। কিন্তু ও তখন ওই মিটিংয়েই, আমার মনে আছে আমরা একদিনকে রাতে মিটিং করতেছিলাম, ও বলছে যে আই উইল ইনভেস্ট ইউর ফার্স্ট $10,000 অন ইউর বিজনেস, তো তুমি শুরু করো, আই উইল বি দেয়ার ফর ইউ। এখানে ইনভেস্টমেন্ট কিসে লাগবে? মেনলি অ্যাকচুয়ালি একটা ভালো টিম ডেভেলপ করা প্রথমে। যেরকম সেই সময় আমার মনে আছে আমার অ্যাকচুয়ালি প্রথমে গ্রাউন্ডিং যেটাকে বলা হয়, একটা গ্রাউন্ড ওয়ার্ক একটা এজেন্সি রান করার জন্যে, তো সেটা প্রথমে করা হলো। তারপর আমরা একটা ওয়েবসাইট ভিজিবিলিটি তৈরি করার জন্য আমাদের ওয়েবসাইটের কাজ করলাম। তারপরে হচ্ছে আমরা একজন ডিজিটাল মার্কেটিয়ার নিলাম, 2 জন গ্রাফিক ডিজাইনার নিলাম, আর হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের বলতে চাচ্ছি যে কাজ থাকুক না থাকুক, মানে আমি তাদেরকে হায়ার করে রেডি করতেছি, বা কাজ না থাকলেও তখন তো আমার তাদেরকে পে করতে হতো, এই টাইপের। কাজের বিষয়টা হচ্ছে যে ততদিন তো অ্যাকচুয়ালি ফাইবার থেকে আমার অটোমেটিক্যালি কাজ আসতেছে, তো অ্যাকচুয়ালি ততদিন কিন্তু আমি শুধু গ্রাফিক ডিজাইনে নাই, আমি UI UX ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতাম, এখনও ওয়ার্ডপ্রেসে কাজ করি, এখন অবশ্য ফ্রেম আর ওয়েবফ্লোতে বেশি কাজ করা হয়। তো তখন আমার অলরেডি
গিগগুলো কিংবা ফাইবারের সার্ভিসগুলো অনেকাংশেই চেঞ্জ হয়ে গেছে প্রথম টাইমের থেকে। 2017-18 সালে তো গ্রাফিক ডিজাইনের গিগই সব ছিল, কিন্তু পরবর্তীতে আমাকে অ্যাকচুয়ালি যেহেতু আমার ইন্টারেস্ট যে আমি সবসময় নতুন কিছু প্রোভাইড করব এবং সময়ের সাথে সাথে আই হ্যাভ টু ডেভেলপ মাই সেলফ অ্যান্ড মাই টিম, তো সেক্ষেত্রে আমি পুরোপুরি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে চলে গেলাম। তো সেটার কারণে কি হয়েছে যে স্বাভাবিকভাবেই যদি ফাইবার থেকেও আমার কাজ আসে তাহলে কিন্তু সেটাকে আমি রিজেনারেট করে আমার বিজনেসে নিয়ে আসতে পারতেছি। তো তাহলে তো আমার কাজ অ্যাকচুয়ালি সবসময় থাকতেছেই, তা আমার টিম তো অ্যাকচুয়ালি বসে থাকবে না। তো ওই হায়ারিংটা অ্যাকচুয়ালি ওই কারণেই করা হয়েছিল। তো একটা সিট ফান্ড হিসেবে কাজ করছে এবং ওনার কিছু গাইডেন্সও তখন দরকার ছিল, যেরকম ওনার মাধ্যমে আমরা ইউএসের কিছু ভালো ভালো ক্লায়েন্টের কাজ করছি ওই টাইমে ডিরেক্ট ক্লায়েন্ট হিসাবে। তো ওই যে পুশটা, ইনিশিয়াল পুশটা অ্যাকচুয়ালি জোয়েলি আমাকে করছিল এবং আমারও তো একটা থট ছিল যে না, আই উইল মুভ ফ্রম ফাইবার অ্যান্ড বিল্ড সামথিং অফ মাই ওন। সো এটা এই থটটা থেকেই আসে আসলে। আচ্ছা, তারপরে আমি যদি বলি তোর তো ইয়ের নাম হচ্ছে ওয়েবরে স্টুডিও। ওয়েবরে স্টুডিও, তাই না? এখন কারেন্টলি কতজন? আমরা এখন টোটাল ডিজাইনার অ্যান্ড ডেভেলপার নিয়ে 14 জন আছি। আমরা সবাই রিমোট এবং সবাই রিমোট, সবাই বাংলাদেশে। আমরা কিছু কিছু টাইমে আউটসোর্স করি বাইরে থেকে, যেরকম আমাদের ইন্ডিয়া থেকে আউটসোর্স করা হয়। ইন্ডিয়াতে কিছু ডেভেলপার আছে, ফ্রেমওয়ার্ক ডেভেলপার যারা কাজ করে। অস্ট্রেলিয়ান একটা টিমমেট আছে আমাদের, কিন্তু ওদের সাথে প্রজেক্ট বেস। ফুল টাইম হচ্ছে আমরা 14 জন এবং আমরাই সাপোর্ট দিচ্ছি আর কি আমাদের সব কাজগুলোতে। ওকে, এরপরে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে তুই তো বললি যে ডিজাইনারের থেকে এর পরবর্তীতে তুই ইউআই ইউএক্স এ চলে গেছিস বা ওয়েবের দিকে ঢুকছিস। হ্যাঁ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। একজন ডিজাইনারের সে যদি ক্যারিয়ারটা সামনে আগাইতে চায়, শুরু তো সবাই করে বেসিক ডিজাইন দিয়ে, লোগো ডিজাইন অর সামথিং এগুলো দিয়ে, পরবর্তীতে তার শিফটটা কেমন হওয়া উচিত, কিসের দিকে আগানো উচিত, মানে ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে? ওয়ার্ল্ড যাওয়ার বিষয়টা থেকে আমার কাছে মনে হয় নিজের প্যাশনের জায়গাটা দেখা উচিত। কেউ যদি গ্রাফিক ডিজাইনে অনেক প্যাশনেট হয় তাহলে তার স্পেশালাইজেশনে যেতে হবে। কারণ আমরা যদি একটা ব্রাঞ্চ হিসেবে চিন্তা করি গ্রাফিক ডিজাইন, এটার ভিতরে আসলে তো অনেক কিছু আছে। তো সেইটাকে এক্সেল না করে কেউ যদি প্ল্যান থাকে যে না আমি গ্রাফিক ডিজাইনেই থেকে যাব, এটাই আমার প্যাশন এবং আমি অন্য কোনো সেক্টরে যাব না, তাহলে তাকে একটা স্পেশালাইজেশনে যেতে হবে। যেরকম শুধু লোগো ডিজাইনার একটা স্পেশালাইজেশন হতে পারে। আমি এরকম ডিজাইনার চিনি যারা অ্যাকচুয়ালি পার লোগো $5,000-6,000 চার্জ করতেছে, $10,000 চার্জ করতেছে। কেন করতেছে? কারণ তারা ওইটাতে পুরোপুরি স্পেশালিস্ট হয়ে গেছে এবং দে নো দেয়ার ভ্যালু। তো যে কোনো সেক্টরই অ্যাকচুয়ালি এমন না যে আমাকে অ্যাকচুয়ালি একদম 180 ডিগ্রি শিফট করে যেখানে আমার ফ্লো যাচ্ছে সেটাই আমার করা উচিত, বিষয়টা এরকম না। কিন্তু আমার কাছে মনে হয় যে একই সেক্টরে থেকে স্পেশালাইজেশনে মনোযোগ দিতে হবে যদি মনে হয় যে আমি ওই একটাতে স্কেল করব। কিন্তু আমার যে থটটা ছিল প্রথম থেকে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার এবং লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি আমরা প্রথম থেকেই করতাম। আমার কাছে মনে হয়েছে আমি এমন কিছু প্রোভাইড করতে পারি কিনা যে একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো, তার একটা নতুন বিজনেস অনলাইন প্রেজেন্স তৈরি করার জন্য লোগো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সাথে ব্র্যান্ড আইডেন্টিটি, এটা আমার লাগবে বেসিক, যেটা আমার লাগবে এটা তার অ্যাকচুয়ালি একটা ভিজুয়াল আইডেন্টিটির একটা ফার্স্ট স্টেপ। তো তারপরে সে যদি একটা অনলাইন ভিজিবিলিটি চাই তাহলে তার ওয়েবসাইটও লাগবে। তো ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার ব্রাঞ্চ আউটটা করা। তো যেহেতু লোগো ডিজাইনের কাজ করতাম, আমার কাছে মনে হয়েছে যে ইউআই ইউএক্স এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা অ্যাকচুয়ালি হ্যান্ড অন হ্যান্ড চলে আসে অটোমেটিক্যালি। তো ওই সময় ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডিজাইনে গেলাম। ওয়েল, আমরা তো হচ্ছে ডিজাইনারদের কথা বলতেছিলাম। এবার ওভারঅল যদি যারা ফ্রিল্যান্সিং যে সেক্টরে হোক না কেন ফ্রিল্যান্সিং করতে চায় বা অলরেডি করতেছে বা শুরু করছে একটা জায়গায় আছে, তাদের জন্য তোর সাজেশন কি? এক নম্বর আমি শুনতে চাই যারা একদমই শুরু করতে চায় যে আমি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার আগাইতে চাই, কি করবে তারা তাহলে এখন? আচ্ছা, সেটা হচ্ছে প্রথম আমার কাছে মনে হয় যেটা করা উচিত যে একটা নিশ সিলেক্ট করা, যে অ্যাকচুয়ালি কোন সেক্টরের দিকে আমি যেতে চাই। সেটা ডিজাইনার হতে পারে, মার্কেটিয়ার হতে পারে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, কিংবা যে কোনো সেক্টর হতে পারে। যেই স্কিলটা অনলাইনে সেলেবল, যে কোনো পথে এসে যেতে পারে, কিন্তু তাকে এখনকার টাইমে এসে কিছু 2-3টা কোয়েশ্চেন করতে হবে আমার কাছে মনে হয়। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যাম আই ইনাফ প্যাশনেট অ্যাবাউট ইট।
এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি সবাই ইগনোর করে। সবাই মনে করে যে এখন ভিডিও এডিটিং সবাই তার মানে অনেক চলতেছে, সবাই আমিও ভিডিও করি। কন্টেন্ট বানাচ্ছে, আমিও ভিডিও এডিটর হয়ে যাই। কিন্তু অ্যাকচুয়ালি দে ডোন্ট লাভ দ্যাট জব, কিংবা তার ওটা পছন্দ না হয়তো পার্সোনালি, তাহলে কিন্তু সে কোনোদিন স্কেল করতে পারবে না। তো আগে মানে কাহিনী হচ্ছে যে ওর যদি মজা লাগে কাজটা করতে, কেউ থামাইতে পারবে না, কেউ থামাইতে পারবে না, এবং তার অ্যাকচুয়ালি ওই আর্টসটা কিংবা ওই লার্নিংটা অটোমেটিক্যালি সাবকনশিয়াসলি হতে থাকবে। এটা অ্যাকচুয়ালি কনসিয়াসলি না যে না আমি আজকে 2 ঘন্টা বসে ভিডিও এডিটিং শিখবো, বিষয়টা তা না। আমরা একটা ফুল ইকোসিস্টেম তৈরি করা উচিত, যেটার কারণে সাবকনশিয়াসলিও আমি শিখবো। যেরকম আমরা তো ধর প্রতিদিনই 2-3 ঘন্টা মোবাইল ইউজ করি, তো যেই ভিডিও কারোর যদি প্যাশন থাকে ভিডিও এডিটিং, ওর নিউজ ফিড ওর news feed আসতে হবে, খালি হ্যাঁ। ভিডিও এডিটিং এর জিনিসপত্র ভিডিও ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি সাবকনশিয়াস প্যাসিভ লার্নিং যেটাকে বলা হয় আর কি। Juice, এটা খুবই absolutely. ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা রিয়েলাইজ করি না। আমরা মনে করি যে 2 ঘন্টা আমরা শিখবো, ব্যাস আমার কাজ শেষ। বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু 24 আওয়ার্স লার্নিং, এবং এটা কিন্তু অনেকাংশে ঘুমের ভিতরেও সে শিখতেছে। কিংবা আমার মানে ফোন calculation- ঘাটলে দেখা যাবে যে শুধু মার্কেটিং বিজনেস হ্যাঁ, হবে যাবে এই খালি এইসবই আসতেছে। চলে। হ্যাঁ, ওইটাই তো পডকাস্ট দেখতেছি এই রিলেটেড সব, মানে এই কিছু। প্যাসিভ লার্নিংটা এখানে খুব ইম্পর্টেন্ট। তো আমি যেখানে ছিলাম 2-3টা কোয়েশ্চেন করতে হবে। একটা কোয়েশ্চেন হচ্ছে যে আই এম প্যাশনেট অর নট। তারপরে হচ্ছে যে ইজ দিস প্রফেশন রিলেভেন্ট ফর দ্য নেক্সট 5 ইয়ার। এটা অ্যাকচুয়ালি 5 ইয়ার করাটা অনেক কঠিন হয়ে গেছে এখন, কারণ এমন আছে যে 2 বছরে একটা কি হয়ে যাচ্ছে, কারণ এতটাই মার্কেট ডিসরাপ্ট করে যাচ্ছে এআই এর জন্য, যে হয়তো 5 বছরের জন্য প্ল্যান করাটা একটু বোকামি হবে। তো আগামী 2 বছরের জন্যই প্ল্যান করো যে হ্যাঁ এই প্রফেশনটাতে আমি আগামী 2 বছর, যদি 2 বছর পরেও এই প্রফেশনটা থাকবে কিনা এবং আমি সার্ভিসটা দিতে পারবো কিনা। এই 2টা কোয়েশ্চেনের অ্যান্সার প্রথমে নিজে থেকেই বের করতে হবে রিসার্চ করে, এবং কি ওয়েতে আমি শিখতে পারি। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে অনেকের আরেকটা যেটা ভুল ধারণা থাকে যে আমি 100% পারফেক্ট হয়ে আমি সার্ভিসটা দিতে যাব। এটা আসলে কোনো দিনই সে পারফেক্ট হতে পারবে না, কারণ পারফেকশন ইজ নাথিং অ্যাকচুয়ালি। আমরা যদি পারফেকশনের পিছনে ছুটি তাহলে আলটিমেটলি কিছুই হবে না। তো আমার কাছে মনে হয় যে একটা লার্নিং যে কোনো স্কিল নিশটা সিলেক্ট করে অ্যাটলিস্ট 50-60% তার বেসিকগুলো শিখে নিতে হবে। তারপরে আমার মনে হয় সার্ভিস প্রোভাইড করতে যেতে হবে। সার্ভিস প্রোভাইডারের কথা যদি বলি, আমি বুঝলাম একজন সে অলরেডি একটা স্কিল হয়ে গেছে তার, বা একটা জায়গায় সে অলরেডি আছে, টুকটাক দেখা গেল কিছু কাজ করতেছে মার্কেট প্লেসে অর সামথিং। মার্কেট প্লেস সে শুরু করবে সে, নাকি বাইরে সে ক্লায়েন্ট জেনারেশনের চেষ্টা করবে? তুই কোনটা সাজেশন দিবি? এখনকার সময়ে মার্কেট প্লেসগুলো আসলে অনেক বেশি পপুলেট হয়ে গেছে অনেক রকমের সার্ভিস প্রোভাইডারের জন্য। তো মার্কেট প্লেসে হঠাৎ করে 0 থেকে শুরু করে শাইন করা একটু কঠিন, কিন্তু আমি বলবো না যে ইম্পসিবল। আমি এরকম চিনি যে যারা 1 মাসের ভিতরে প্রোফাইল খুলে অনেক ভালো করতেছে, আবার দেখছি যে যারা অলরেডি 2 বছর ধরে বসে আছে, কোনো কিছু হচ্ছে না। তো অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। তোমাকে অ্যাকচুয়ালি সব কিছুর জন্যই রেডি থাকতে হবে। মার্কেট প্লেসে আমি আজকে অ্যাকাউন্ট করে, আমি গিগ করে, কিংবা আমি সার্ভিস খুলে, কিংবা আমি আপওয়ার্কে বিভিন্ন বিটিং করে আমি কাজগুলো আনতে পারতেছি না, ইট ইজ এ স্টেপ 1। তারপরে আমাকে স্টেপ 2তে যেতে হবে। আমাকে লিঙ্কডইনে আমার কাজ শোকেস করতে হবে। তার মানে এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে যে সব জায়গা থেকে আমার কাজ আসবে, সব জায়গা থেকে আমি কাজ করব, কিন্তু আমি এক জায়গায় স্ট্রিক্ট হয়ে যাব না যে আমি শুধু ওখান থেকেই মনে হয় যে অ্যামেজিং একটা জায়গা, মানে টু অবশ্যই। গেট লিডস আর কি। Yes, তোরা তো very মনে হয় good. লিঙ্কডইন থেকে অনেক ক্লায়েন্ট হ্যাঁ, লিঙ্কডইন থেকে আমরা রেগুলার অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পাই, এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটে ক্যালেন্ডার আছে, সেখানে অনেকে বুক করে 15 মিনিটের একটা কনসালটেশন সেশন। তো লিঙ্কডইনের আর মানে মাধ্যমে লিঙ্কডইনে পাস আর কোন জায়গা থেকে লিড জেনারেট করিস? আমাদের অ্যাকচুয়ালি মার্কেটিং টিম থেকে যেটা করে সেটা হচ্ছে আমাদের রেগুলার তো অ্যাডস চাই সোশ্যাল মিডিয়াতে অ্যাড যাওয়ার ফলে আমরা অ্যাকচুয়ালি শুধু নিজেদের কাজগুলোই শোকেস করি সেখানে। তো সেটা কি বাইরের কোন কান্ট্রিকে টার্গেট করে সে? আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে ইউএসএ। যদি আমি মেইন 5টা কান্ট্রির কথা বলি, ইউরোপের যদি কথা বলি তাহলে জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন। চমৎকার একটা ইনসাইট পেলাম। মানে হচ্ছে, এক হচ্ছে মার্কেট প্লেসে সে ট্রাই করতেছে, 2 হচ্ছে সে ট্রাই করতে পারে লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলে অ্যাক্টিভ থেকে সেখানে সে কাজে ট্রাই করতে পারে। 3 নাম্বার সে অ্যাড চালায়ও, দেখা গেল যে তার পোর্টফোলিও দেখায়। এটা ইনিশিয়ালি হবে না, একটা পর্যায়ে যখন তার অনলাইন ভিজিবিলিটি থাকবে যে না আমার কাছে 50টা কাজ আছে এবং এই কাজগুলো ক্রেডিবল কাজ এবং আমার
ক্লায়েন্টের অলরেডি টেস্টিমোনিয়াল আছে, ভিডিও টেস্টিমোনিয়াল কালেক্ট করতে হবে, রিটেন টেস্টিমোনিয়াল কানেক্ট করতে হবে, সেগুলো থেকে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফেজ। কিন্তু আমার কাছে মনে হয় একটা প্ল্যাটফর্মে স্ট্রিক্ট হয়ে যাওয়া উচিত না, স্টাক হয়ে যাওয়া উচিত না। কারণ ওইটাতে কি হবে, যদি ওইটা কোনো কারণে ফল করে, তাহলে কিন্তু সে পুরোপুরি ক্যারিয়ার হিসেবে নিচ্ছে, মোটিভেশনটা হারাই ফেলবে। তো ওইটা না করে অ্যাকচুয়ালি সব জায়গাতেই আমার মনে হয় নিজের ভিজিবিলিটি রাখা উচিত অ্যাকচুয়ালি। তার মানে শো ইওর ওয়ার্ক। আর একটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, একটা হচ্ছে তুই বললি যে ওই স্কিল, তার পাশাপাশি না আমি দেখছি যে যাদের বেসিক্যালি কমিউনিকেশন স্কিল খুব ভালো, তারা দিন শেষে যে ভালো করে। এটা খুবই ইম্পর্টেন্ট। মানে ইংলিশ তো ভাই বেসিক, ওটা তো লাগবে, ওটা ছাড়া কিছুই হবে না। আর একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, মানে এই যে ক্লায়েন্টদের সাথে তো বেসিক্যালি কথাবার্তা বলে ইটস কাইন্ড অফ, তাকে তো পটানো লাগবে ভাই, পটাই তো কাজটা নেওয়া লাগবে, তাই না? তো এটা ইজ এ মাস্ট। এটা অবশ্যই মাস্ট। কারণ কি, তার মানে সেলসম্যানশিপ যে ব্যাপারটা, এটা অবশ্যই তার ভিতর থাকতে হবে। কারণ হয়তো সে অনেক ভালো কাজ পারে। আমি এরকম অনেকজনের দেখছি, আমার সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, যে তার কাজ দুর্দান্ত। আমি 5টা ডিজাইন দেখলে আমি বলে দিতে পারবো যে অনেক ভালো ডিজাইনার, কিন্তু তার কমিউনিকেশন স্কিল ভালো না হওয়াতে, সেলসম্যানশিপ ভালো না হওয়ার কারণে সে অ্যাকচুয়ালি ক্লায়েন্টদের কনভিন্স করতে পারে না। তার মানে ক্লায়েন্টের সাথে একটা মিটিং, কিংবা অনেক সময় মিটিংও না, মার্কেট প্লেসে তো অ্যাকচুয়ালি চ্যাটের মাধ্যমেই তাকে কনভিন্স করতে হবে, মেসেজের মাধ্যমে কনভিন্স করতে হবে যে আই ক্যান ডু ইউর ওয়ার্ক, ট্রাস্ট মি। এই ট্রাস্ট মি কিন্তু লিখে বলা লাগে না, ইটস অল অ্যাবাউট ইউর থ্রো, ইটস অল অ্যাবাউট ইউর কমিউনিকেশন। তো কমিউনিকেশন তো অ্যাবসোলুটলি 100% মাস্ট। আর যেটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পেশেন্স, খুবই ইম্পর্টেন্ট। কারণ পেশেন্স যদি না থাকে, আমি যদি আজকেই স্কিলটা লার্ন করে মার্কেট প্লেস কিংবা অনলাইনে যে আমি যদি মনে করি যে না আমার একদিনে সলিউশনটা আসবে, তাহলে এটা আসলে খুবই কঠিন পাওয়াটা, ওই ফিডব্যাকটা পাওয়াটা। ইউ হ্যাভ টু বি পেশেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ, যে কোনো না কোনোভাবে আই উইল ম্যানেজ এভরিথিং, আমার সেই স্কিল আছে। এই সেলফ বিলিভটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। কারণ এমন দিন যাবে যে ফ্রাস্ট্রেটেড লাগবে, কিছুই পাচ্ছি না, কোনো দিক থেকে কোনো সলিউশন মনে হচ্ছে না, তারপরে মনে হতে পারে যে আমি কি আসলে রং সাইডে চলে আসলাম, আমার কি অন্য কিছুতে যাওয়া উচিত ছিল। তার মানে কি, তার ওই প্যাশনে 100% বিলিভ নাই। তো ওই বিলিভটা জেনারেট করে, ওই বিলিভটার সাথে একটা জিনিসের পিছনে যারা লেগে থাকে, আমার কাছে মনে হয় টুডে টুমোরো অর ডে আফটার টুমোরো তারা সাকসেসফুল হবেই। পেশেন্স তো অবশ্যই দরকার। কাহিনী হচ্ছে যে তোর এই জার্নিটাই যদি আমি রিভিউ করি 8-10 বছরে, মানে শুরুটাই তো আর $8-10,000 $5,000 দিয়ে হয়, এটা কারোরই হয় $0, $5, $100 কাজ, $200 কাজ, এইভাবে করতে করতে আজকের এই জায়গায়। সো পেশেন্স ইজ এ মাস্ট। আচ্ছা দোস্ত, আমরা একদম হচ্ছে লাস্ট পর্যায়ে চলে আসছি। অ্যামেজিং একটা জার্নি ছিল, এবং অ্যামেজিং মানে আমিও খুব মজা পাইছি। আই হোপ যে আমাদের অডিয়েন্সও মজা পাইছে, অনেক অনেক লার্নিং পাইছে। তোর কাছে লাস্ট কোশ্চেন হচ্ছে, তোর এই ওভারঅল এজেন্সি নিয়ে, বা আমি যদি তোর এই ক্যারিয়ার নিয়ে কথা বলি, সামনে তোর ফিউচার গোল কি? তুই কেমনে সামনে প্ল্যান করতেছিস বা কি করতে চাস সামনে? আমার ফিউচার গোল হচ্ছে যে আমি তো এখন সার্ভিস রিলেটেড বিজনেসে আছি, এটা আমি অ্যাকচুয়ালি সিস্টেম রিলেটেড বিজনেসে কনভার্ট করতে চাই। তার মানে আমি এরকম একটা, যেহেতু এখন আমার কাছে এআই অটোমেশনের সুপার পাওয়ার আছে, আমার বিজনেসটাকে আমি বলতেছি না যে ক্রিয়েটিভ সাইডটা আমি কোনো সময় অটোমেট করব, এটা হিউম্যান জেনারেটেড থাকবে, এবং আমরা কিউরেটেড কাজ নিয়ে ক্লায়েন্টকে সার্ভিস দেব, এবং সেটা ডিজাইন এবং পুরোপুরি অনলাইন ভিজিবিলিটি তৈরি করা থেকে শুরু করে। কিন্তু সার্ভিস রিলেটেড বিজনেস এর ব্যাপারটা কি, যে এটা অ্যাকচুয়ালি যে কোনো সময় তোমাকে রিপ্লেস করে দিতে পারে, যে কোনো সময়। অ্যাকচুয়ালি এখন কিন্তু কোনো বিজনেসই সেফ না আমার কাছে মনে হয়। কিন্তু আমি যদি একটা সিস্টেম বিল্ডিং বিজনেসের দিকে যাই, যেরকম একটা অটোমেটেড সিস্টেম, যে ক্লায়েন্ট আমাকে ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবে, সে অটোমেটিক ওয়েবসাইটটা আমার টিমমেটের কাছে পৌঁছায় দেবে, টিমমেট কাজ করবে, তারা ইন্টারনালি সব কিছু কাজ হয়ে স্টেপ বাই স্টেপ পার হয়ে ক্লায়েন্টের কাছে ডেলিভারেবলস পৌঁছে যাবে। এবং এইটাতে হিউম্যান টাচ ইন টার্মস অফ কমিউনিকেশন আমাদেরকে অবশ্যই রাখতে হবে, কিন্তু সিস্টেম বিল্ডিংটা এমন হবে যে এটা পুরোপুরি ক্রিয়েটিভ পার্ট ছাড়া সব পার্ট অটোমেটেড হবে। তার মানে আমার প্ল্যান আছে যে আমি অ্যাকচুয়ালি একটা $1 মিলিয়ন এজেন্সি তৈরি করতে চাই আগামী 10 বছরে, এবং ইট ইজ কোয়াইট পসিবল আমার কাছে মনে হয়। তো ওই পসিবল গোলটা অ্যাকচুয়ালি শুধু সার্ভিস দিয়ে
ধর নিট পিকিং করে ক্লায়েন্ট চুজ করলে হবে না। System আমাকে লাগবে। একটা সিস্টেম বিল্ডিং করতে হবে, যে সিস্টেমের আন্ডারে তুমি ওই আমব্রেলার নিচে আসো, ইউ উইল গেট দ্যাট সার্ভিস ফ্রম আওয়ার সিস্টেম অ্যান্ড ইউ উইল 10 বছর অনেক বেশি, আমার আই বিলিভ যেটা আরো আগে পসিবল। হ্যাঁ, আরো আগে আরো অনেক পসিবল, আগে আরো আগে possible। পসিবল অবশ্যই। তো 10 বছরের একটা যদি ফিউচার প্ল্যান বলে, আসলে 10 বছর এখনকার টাইমে প্ল্যান করাটা অনেক কঠিন। তো অ্যাকচুয়ালি একটু বেবি স্টেপ ধরে ধরে যাওয়াটাই বেটার, যে ইন্ডাস্ট্রি যেদিকে শিফট হচ্ছে। কিন্তু সার্ভিস রিলেটেড বিজনেস থেকে আমার কাছে মনে হয় সিস্টেম রিলেটেড বিজনেসে যাওয়াটা আস্তে আস্তে ওইটা অ্যাকচুয়ালি একটা ফিউচার প্রুফিং হবে কিছুটা আর কি। ওকে, আই অলসো হোপ যে 10 বছর না, তোর $1 মিলিয়ন ডলারের আর কি এজেন্সি আগামী 2-4 বছরে হয়ে যাক, এবং Sure. নেক্সট এপিসোড আমরা হচ্ছে $1 মিলিয়ন হয়ে গেলে আমরা এগেইন বসবো। শিওর শিওর শিওর। 10,000 ছিল, এরপর 1 মিলিয়নের জার্নি কেমন হলো, ঠিক আছে? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ দোস্ত থ্যাংক ইউ আসার সো মাচ, জন্য, থ্যাংক ইউ সো মানে মাচ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং দোস্ত, থ্যাংক ইউ। Thank you. ঠিক আছে, ওয়েল, সো এই ছিল আজকের পডকাস্ট। আশা করি সবার ভালো লাগছে। লাস্ট পর্যন্ত কে কে আছেন, বেশ লং, একটু কমেন্টে জানান, তার মানে বুঝতে হবে যে আপনি একজন বিগ লিসেনার, চমৎকার লার্নার। ওকে, সো জানান এবং থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।